মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে সকল সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে, জানুয়ারিতে আলোচনা হবে রাজনৈতিক দলসমূহের সাথে এবং যারা সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করেন সামাজিক শক্তি বিশেষজ্ঞদের সাথে। জানুয়ারি পার হয়ে গেল, ফেব্রুয়ারির 5 তারিখ। এখন বলছেন মধ্য ফেব্রুয়ারিতে আলোচনার জন্য তারা প্রস্তুত হবেন। তারপরে কতদিন আলোচনা করবেন জানি না। এই অবস্থায় একটি মহল নির্বাচন করার জন্য রাজনৈতিক দল গঠন করবেন আলোচনা এসছে। কেউ কেউ বলছেন তাদেরকে সময় দিতে হবে, তারা নির্বাচনে আসবে, তারা নির্বাচন করবে ইত্যাদি। সরকার কেমন চলছে? আমার সামনে একটি পত্রিকা আছে কালকের, আমি দেখছি প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফেসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি কিছু কিছু শুনেছেন, কিন্তু মনে হয়েছে এত শ্লথ গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয়। শেখ হাসিনার নিয়োজিত চুক্তিভিত্তিতে মন্ত্রী পরিষদ সচিব আপনি সরকারের দায়িত্ব নেয়ার পরে 2 মাস 5 দিন পর্যন্ত বহাল ছিল। অতঃপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সে স্বাভাবিক নিয়মে অবসর নিয়েছেন। আপনি তাকে বাদ দিতে পারেন নাই। 2 মাস 5 দিন কি সেই মন্ত্রী পরিষদ সচিব আপনার পারপাস সার্ভ করেছে নাকি ফেসিবাদের উদ্দেশ্য সাধন করেছে? এইভাবে প্রশাসন সর্বত্র এখনো পর্যন্ত যারা প্রশাসনের দণ্ডমুণ্ড হয়ে বসে আছেন, আমি জানি সচিবালয় সহ সর্বত্র মাঠ পর্যায়ে সেই প্রশাসনের সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের দোসররা বসে আছে। আপনি কিভাবে সফল হবেন জানি না। বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে। বিচার বিভাগ নিয়ে 2টা কথা বলি। উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়েবী মামলায় সাজা প্রদান করা হয়েছে, একজনও কি বাদ গিয়েছে? একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে? না। ইনারা এত বেশি স্বাধীন হয়েছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফরমেশনের প্রস্তাব আমরা দিয়েছি। আমি নিজে হ্যান্ডওভার করেছি দলের পক্ষ থেকে। সেদিনও আলাপ করেছিলাম যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা রাখছি না। এই কারণেই বোধহয় অধস্তন আদালতের যে সমস্ত বিচারকরা নিশিরাতে আদালত বসিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে। আমাকেও দিয়েছে একটা মামলায়, ওখানে আমি শিলং থাকার পরেও কোন কোন মামলায় যেন সাজাপ্রাপ্ত হয়েছে। যদি বাই চান্স দেশে এসে নির্বাচন করতে চাই, যাতে করতে না পারি, উদ্দেশ্য ছিল তাই। হাসিনার অধীনে নির্বাচন করে কে? তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে এই নিশিরাতে আদালত বসিয়ে। তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে। কারো বিরুদ্ধে কি কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হয় নাই। আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে। শুনছি 550-র মতো না 572 জন একটা সংখ্যা দেখলাম, সব জামিনে মুক্ত হয়ে গেছে। কারা দিচ্ছে সেই জামিন? ওই বিচারকরাই দিচ্ছেন। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, মানি, সমর্থন করি। কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন?
আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না। আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন। হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে বিতাড়ন করেছে। সেই আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানের বিধান সংযুক্ত আছে, সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন। কেউ কেউ বলতে শোনা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ আদালতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে, সেই বিচারে হয়তো বা অবজারভেশন আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন হবে। তখনও আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে, তখনও আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের নিরিখে। কিন্তু এখন যদি আপনারা সোচ্চার হন বিচারের জন্য, বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির একদম নির্মূল হয়ে যাক, সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন। বিচার বিভাগ সংস্কারের মধ্যে সেই রিপোর্ট আসবে কিনা আমি জানি না, তবে এই সমস্ত নিশিরাতের বিচারকদেরকে বহাল রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চূড়ান্তভাবে স্বাধীন করা যাবে কিনা, রাখা উচিত হবে কিনা তাদেরকে বহাল রেখে আমার সন্দেহ আছে। সরিষার মধ্যে ভূত রেখে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না। সুতরাং বিচার ব্যবস্থা হোক, প্রশাসন হোক, নির্বাচনী ব্যবস্থা হোক, সর্বত্র ফ্যাসিবাদের দোষরদেরকে আপনাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে এবং একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, সেই সরকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রথমত নির্বাচনমুখী সংস্কারের। নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে বাস্তবায়ন করা দরকার সেটা চিহ্নিত করুন এবং সকল মহলের সাথে, রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার করুন। আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার হয় অবশ্যই করবেন, সেই জন্য কত সময় লাগবে আমরা জানি। বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় সমাপ্ত করে এনেছে। আমাদের কাছে তালিকা আছে। মার্চের 2 তারিখের মধ্যে একটি পরিষ্কার নির্বাচনী ভোটার তালিকা প্রণয়ন হয়ে যাবে। এরপরে শুনানি, আপত্তি ইত্যাদি চলবে, সেটা কন্টিনিউয়াস প্রসেস এবং সেটাও মাস 2-1 ভিতরে তার পরবর্তীতে সম্পন্ন হয়ে যাবে। সেই প্রজ্ঞাপনও আমরা পেয়েছি নির্বাচন কমিশন থেকে। ডিলিমিটেশন সময় মতো হবে এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম যেগুলো আছে আইনি সংস্কার ছাড়া, সেগুলো খুব বেশি সময় নেওয়ার কথা নয়। আর এই সমস্ত কাজ সব কিছুই একই সাথে চলতে পারে। সিমultaneous রিফরমেশন অফ অল সিস্টেমস এটা চলতে পারে। সুতরাং বেশি সময় ক্ষেপণের জন্য আপনারা কোনো কৌশল অবলম্বন করলে জাতি সেটা মেনে নেবে না। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন। প্রথমত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ হবে সেই সার্বভৌম পার্লামেন্টে, সেখানে সকল ধরনের আলোচনা হবে। মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য বিস্তর আলোচনা এবং বিস্তর কমিটি গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের আছে, সেই প্রতিশ্রুতি আমরা আপনাদের এই ক্ষমতা গ্রহণের বহু আগে দিয়েছি। 2023 সালের 13ই জুলাই
সেটা বিএনপির 31 দফা। সেই 31 দফার মধ্যে মৌলিক বিষয়গুলো উদ্ধৃত আছে। আমরা আহ্বান করেছি এর মধ্যে যদি কোনো পরামর্শ থাকে যেগুলো আমাদের গ্রহণ করতে হবে জাতির কল্যাণে, সেটা আমরা গ্রহণ করব সাদরে। আমরা মূল নীতিগুলো ওখানে উদ্ধৃত করেছি। সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকার জনগণের কাছে যাবে এবং জনগণের চাহিদা অনুযায়ী সেই সংস্কার প্রস্তাবগুলো গঠন করবে এবং জাতীয় ঐক্যমত সৃষ্টির মধ্য দিয়ে সেই সংস্কারগুলো গৃহীত হবে এবং সেটা বাস্তবায়ন হবে। তাহলেই জাতির মঙ্গল। আজকে একজনকে বলতে শুনলাম যে শেখ হাসিনা পলায়ন করেছে, এটাই তো একটা বড় সংস্কার। বাস্তবিকই তো তাই। এদেশের নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা বহু বছর সংগ্রাম করে আসছি, আন্দোলন করে আসছি, যেটা 2011 সালে আওয়ামী লীগ উড়িয়ে দিল সংবিধান থেকে। তারা দাবি করতো সেটা নাকি তাদেরই আন্দোলনের ফলাফল ছিল। স্বীকার করি যে সংসদে সেটা পাশ হয়েছিল, সেই সংসদেরও আমি একজন মেম্বার ছিলাম। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন তখন হতো, তাহলে নিরপেক্ষ নির্বাচনের দাবি আর এইভাবে আসতো না। কারণ নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্তই হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সেটা তো আপনারা বহাল হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের নামে সাংবিধানিকভাবেই আপনারা শপথ নিয়েছেন। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবেই আপনারা শপথ নিয়েছেন এবং সরকার পরিচালনা করছেন। এখন কেউ কেউ মনে করছে তাদেরকে হয়তো লেজিটিমেসি ক্রাইসিসের ভুগছেন এবং সেই জন্য একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, স্বীকার করলাম, সেই জন্যও তো একটি সংসদ লাগবে। সেই পার্লামেন্টে সংবিধান সংশোধন করতে হবে। আপনাদেরকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে 106 ধারার সরকারকে রেটিফিকেশন করতে হবে, আপনাদেরকে এন্ডোর্স করতে হবে এবং আপনাদের সেই লেজিটিমেসি ক্রাইসিস যাতে না ভোগেন, আপনারা সেই জন্য চতুর্থ তফসিলে আপনাদেরকে সেই একটি বিধান করে স্থান দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্নের সম্মুখীন না হন। তার জন্যও তো নির্বাচিত সংসদ দরকার। আপনারা সংসদ নির্বাচন দিতে দেরি করলে, গত একটি অনুষ্ঠানে বলেছিলাম, জনগণের সামনে তার যৌক্তিকতা তুলে ধরবেন। আপনারা কি যৌক্তিকতা তুলে ধরেছেন? আপনারা কি আমাদের বক্তব্য কানে তোলেন? এখনো সময় আছে। আমি মনে করি আপনারা সবার সাথে আলোচনা করে একটি নির্বাচনী রুটম্যাপ প্রদান করুন এবং সেই নির্বাচনী রুটম্যাপ জনগণের সামনে যদি যৌক্তিক মনে হয় জনগণ মেনে নেবে। আমরা বলেছি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব, তারও আগে ইনফ্যাক্ট নির্বাচন সম্ভব, কিন্তু আমরা কিছু সংস্কার করে, আইনি সংস্কার করে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করে নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন সেগুলো করে আমরা নির্বাচনে যেতে চাই। সংস্কার প্রথমে তারপরে নির্বাচন। কেউ কেউ বলছেন নির্বাচন প্রথমে সংস্কার পরে। বিষয়টি ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। সংস্কার হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। আজীবন সংস্কার করে যেতে হবে। যতদিন দেশ থাকবে ততদিন সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। সুতরাং নির্বাচন এবং সংস্কার দুইটাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। নির্বাচন হবে, সংস্কার আগেও হবে, পরেও হবে, তারপরেও হবে, আজীবন হবে সংস্কার। সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া থেকে সমাজকে কখনো বিরত করা যায় না। সমাজের চাহিদা অনুযায়ী অবিরত আইনের সংস্কার করতে হয় এবং সমাজের চাহিদা মেটাতে হয়। সুতরাং সংস্কার শেষ করে নির্বাচন দেব, এই বক্তব্য সঠিক নয়। আপনারা নির্বাচনের জন্য যে সমস্ত সংস্কার, এখন আইনি সংস্কার প্রয়োজন, আর পিওতে সংশোধনী প্রয়োজন আছে, নির্বাচনে অন্যান্য আইনের সংশোধনী প্রয়োজন আছে এবং তার সাথে সংশ্লিষ্ট প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ সহ কিছু সংশোধনী দরকার আছে। সেগুলো করে একটি নিরপেক্ষ ভূমিকা রেখে আপনারা নির্বাচনের আয়োজন করেন। আমরা বেশি নির্বাচন করলে কোনো মহল থেকে বলা হয় এত নির্বাচন করেন কেন? আচ্ছা, নির্বাচন না করে কি করব আপনারাই বলে দেন। সেটা আর বলে না। যাই হোক, আমি আজকে আমার এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। সাংবাদিক বন্ধুগণের একটা দাবি এখানে আমি লিখে নিয়েছেন,
যে বিগত ফেসিবাদের সময়ে আপনারা অনেকেই চাকরি হারিয়েছেন অন্যায়ভাবে, আপনাদেরকে বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ের জন্য, আপনাদের অনেককে বেকার করা হয়েছে। এই সমস্ত যারা চাকরি হারিয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, বা কেউ চাকরি হারানো বা ছাড়াও জেল জুলুমেরও শিকার হয়েছেন, হ্যাঁ পত্রিকা বন্ধ হয়েছে, এগুলোর সব কিছুরই সুষ্ঠু সুরাহা করা হবে। এবং যারা 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 চাকরিচ্যুত হয়েছেন সেই সংবাদপত্রের মিডিয়া হাউসকে অনুরোধ করব, যারা অবৈধভাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুনর্বহাল করা হোক। আপনারা মিডিয়ার কথা বলছেন, আমার বড় ভাই ফজলু ভাই মিডিয়ার স্বাধীনতার কথা বলেছেন। মিডিয়ার স্বাধীনতা যেই দেশে নিশ্চিত থাকে, এবং আমরা এটা ইংরেজিতেই বলতে শুনি আর কি, ফ্রিডম অফ প্রেস এনশিওরস দি ডেমোক্রেসি। এটা পশ্চিমা দুনিয়ায় গণতন্ত্র সেই সমস্ত দেশে অধিক শক্তিশালী যেখানে মিডিয়া বেশি শক্তিশালী এবং ফ্রি। তা আমাদের দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য মিডিয়ার স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করা হবে। এখন যেভাবে আমরা আজকে কথা বলছি খোলা মনে, সেটা হয়তো এখন আমাদের মনে হচ্ছে যথেষ্ট স্বাধীনতা, কিন্তু মিডিয়া কমিশনের মধ্য দিয়ে আরও অনেক সুপারিশ আসবে মিডিয়াকে কিভাবে স্বাধীন করা যায় এবং শক্তিশালী গণমাধ্যম কিভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে পারে সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে সংস্কার কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে। আমাদের 31 দফার একটি দফাও আছে যে আমরা গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্কার কমিশন গঠন করে তাদের পরামর্শ অনুযায়ী একটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মালিকরা, যারা এতদিন অন্যভাবে স্বাধীন ছিলেন, মানে সরকারের পক্ষে স্বাধীন ছিলেন, তাদেরকে অনুরোধ করব, সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, মালিকের কাছে আর দায়বদ্ধ থাকবেন না। সমাজের কাছে দায়বদ্ধ থাকুন, সমাজের দায়বদ্ধতা আপনারা মিটান, তাহলে আপনাদের সামাজিক যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা হবে। আর এখন অন্যায়ভাবে চাকরিচ্যুতি ঘটানোর যদি কোনো বিষয় আমাদের নজরে আসে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে সোচ্চার হব। আমার ভাই বলছে জাতীয় ঐক্য এবং বর্তমান বাস্তবতা সম্পর্কে যেন 2-4 কথা বলি। এই কথাই তো প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় এই কথাই আমি প্রতিনিয়ত তুলে ধরি, যে আমাদের এই জাতির এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যকে কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। কোনো রকমের কোনো ইস্যু সৃষ্টি করে এই জাতীয় ঐক্যে যদি আমরা কেউ ফাটল সৃষ্টি করি, সেটা জাতির জন্য ভয়ানক বিপদ হবে। ফ্যাসিবাদের উত্থান যাতে কোনোদিন আর না হয়, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী গড়ে ওঠা এই জাতীয় ঐক্যকে আমরা রাজনৈতিক সংস্কৃতি হিসাবে চর্চা করতেই থাকতে হবে। রাজনৈতিক সংস্কৃতি হিসাবে আমাদের এই জাতীয় ঐক্যের চর্চাকে আমরা সব সময় যাতে বজায় রাখতে পারি, বহাল রাখতে পারি, সেই রকম রাজনৈতিক আচার আচরণ আমাদের করতে হবে। আমরা যেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দের প্রতি আমি আহ্বান জানাই, গুরুত্বপূর্ণ পদে থেকে, দায়িত্ব থেকে জাতির কাছে যখন আপনারা যে কোনো রকমের বক্তব্য তুলে ধরবেন, প্রথমেই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য কোনোভাবেই নষ্ট না হয়, বিনষ্ট না হয়, ঐক্যে যাতে ফাটল না হয়। আমাদের ছাত্র বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা সেটাকে মোটামুটি ধরে নিয়েছিলাম যে সবাইকে নিয়েই আমরা একটি জায়গায় আসতে পারবো এই ঘোষণাপত্রের, এবং আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সমস্ত ইতিহাসকে, সমস্ত দলকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারবো। সবার ধারণা এখানে আমরা নিয়ে সেটা প্রণয়ন করতে পারবো। সেটার জন্য আমরা একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সব কিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে
শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এটার একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে এবং অধিকন্তু এটাকে সাংবিধানিক এবং আইনি এন্ডোর্সমেন্ট বা আইনি বা সাংবিধানিক স্বীকৃতি কিভাবে দেওয়া যায় সেটাও আমরা চিন্তা ভাবনা করছি। সুতরাং এই বিষয়ে তাড়াহুড়ো না করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব, সংশ্লিষ্ট সকলকে, যেহেতু আমাদের সাথে অনেক গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গী আছে, আমাদের সাথে যুগপৎ আন্দোলনের সঙ্গী আছে এবং আমাদের সমমনা অনেক রাজনৈতিক দল আছে, সবার সাথে আমরা এটা মত বিনিময় করছি। লক্ষ্য একটাই, যাতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা সকল রাজনৈতিক পদক্ষেপগুলো নিতে পারি। সুতরাং আজকে আমি এর বেশি কিছু না বলে সবার প্রতি আহ্বান জানাবো, আমাদের যেন এই জাতীয় ঐক্য এবং বর্তমানের মানুষের চাহিদা, বাস্তবতা সব কিছু জন আকাঙ্ক্ষাকে মিল রেখে যেন আমরা করতে পারি এবং এই বাংলাদেশের, নতুন বাংলাদেশের, 5ই আগস্টের স্বাধীন বাংলাদেশের সবচাইতে বেশি জন আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ভিত্তিতে যেন আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার